অনেক দিন পর ভিডিও। আর আজকে এমন একটা দিন, এই দিনটাতে ভিডিও না বানালে আমার নিজের কোথাও পার্সোনালি সিরিয়াসলি খারাপ লাগতো। হ্যাঁ, নিশ্চিতভাবেই লাস্ট কয়েকটা দিন আমি ব্যস্ত ছিলাম। সেই ব্যস্ততার পর নিজের শরীর ভালো ছিল না, এবং তারপর মেয়েরও যা হয় যে এত বড় একটা অনুষ্ঠান থেকে উঠে আসার পর কিছুটা শরীরের ধকল প্রবলেম, আর এই যা ওয়েদারের অবস্থা, একদিন ঠান্ডা একদিন গরম, সেটার ধাক্কা আমাদের প্রত্যেককেই সামলাতে হয়েছে। এবং তার সাথে বড় ব্যাপার যে আজকে বিকালে ছিল আমার মেয়ের ভ্যাকসিন। তো সব কিছু কমপ্লিট করে প্রথমে বিকালের ম্যাচ দেখতে বসেছিলাম, তারপর সন্ধেবেলার মোস্ট এন্টারটেইনিং ম্যাচ দেখতে বসেছিলাম, কারণ সেখানে লিগ স্টেজের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা মুখোমুখি হতে চলেছিল। এবং সেই ম্যাচটাকে আমি চুটি উপভোগ করেছি। সেই ম্যাচ 2-0 গোলে মোহনবাগান ঘরের মাঠে জিতেছে। অনেক দিন আগে মোহনবাগান অলরেডি এই সিজনে চ্যাম্পিয়ন হয়ে গেছে, লিগ শিল্ড জিতে নিয়েছে। একটা ডমিনেটিং সিজন আমরা এবারে মোহনবাগানের থেকে পেয়েছি। প্লে অফে অবশ্যই প্রতিটা টিম ফাইট করবে আইএসএল কাপের জন্য, কিন্তু অনেক দিন হয়ে গেল আইএসএল কাপ তার কোনো রকম আর ভ্যালু নেই। সেটা শুধুমাত্র একটা ট্রফি, এবং সেটা জিততে পারলে যে কোনো টিম সেলিব্রেট করবে। এখনও অবধি মুম্বাই সিটি এফসি তারা এক সিজনে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছে। এই সিজনে আবারও মোহনবাগানের কাছে চান্স রয়েছে সেই রেকর্ডকে ছুঁয়ে দেখার, যে এক সিজনে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিততে হবে। একটা টার্গেট তো নিশ্চিতভাবেই মলিনা সেট করে দেবেন। তারপর অবশ্যই আমরা মার্চ মাসের উইন্ডোতে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলা দেখব। এপ্রিল মাসে আমরা চলে যাব সুপার কাপ দেখতে। কিন্তু এর মাঝখানে যে জিনিসটার জন্য সবাই অপেক্ষা করেছিল, যে আজ মোহনবাগানের সমস্ত প্লেয়ারের হাতে সেই ঝকঝকে লিগ শিল্ডটা ব্যাক টু ব্যাক সিজনে আবারও দেখতে পাওয়ার। এবং যখন ম্যাচটা শেষ হচ্ছে, সেলিব্রেশন মোডে যখন পুরো টিম ঢুকে গেছে, শুধুমাত্র টিম না, গ্যালারিতে থাকা 60,000-এর ওপর মোহনবাগান জনতা, অর্থাৎ মোহনবাগানিরা, তারাও কিন্তু চিৎকার করে চোখের জলে আনন্দে আত্মহারা হয়ে আমাদের সূর্য মেরুন গাইছে। এই দিনটার জন্য সবাই অপেক্ষা করেছিল। অ্যান্ড ডেফিনেটলি আজকের এই দিনটা নিয়ে তো কথা বলবো, মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলবো। কিন্তু আর যে 10টা দিন আমার গ্যাপ হয়ে গেছে, তার মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। আমি ম্যাক্সিমাম জায়গাটা কাভার করে একটা ছোট্ট প্রেজেন্টেশন এই ভিডিওতে রাখতে চলেছি। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে লিগ স্টেজের আর যে কটা ম্যাচ বাকি রয়েছে, সেখানে জাস্ট একটা সিঙ্গেল ম্যাচেরই ভ্যালু রয়েছে। সেটা হচ্ছে 11 তারিখে হতে চলা মুম্বাই ভার্সেস বেঙ্গালুরু এফসির ম্যাচটা। কারণ সেই ম্যাচটাতে যা রেজাল্ট হবে তার নিরিখে মুম্বাই সিটি এফসি তারা প্লে অফে যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিশ্চিত হয়ে যাবে। পজিশন কি হবে 2-3-4-এ, সেটা তো বাকি টিমের জেতা হারার উপর ডিপেন্ড করবে। কিন্তু মুম্বাই না ওড়িশা, কারা টপ 6-এ আলটিমেটলি থাকবে, এইটা কিন্তু 11 তারিখে ডিসাইড হবে। অর্থাৎ জাস্ট 1 পয়েন্ট পেলেই মুম্বাই সিটি এফসি কিন্তু ওড়িশাকে সরিয়ে 6 নম্বর পজিশনে চলে যাবে। আর যদি বেঙ্গালুরু এফসি মুম্বাইকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু বিগ ব্লো হয়ে যাবে, যে এতগুলো ম্যাচ হাতে থাকা সত্ত্বেও মুম্বাই কিন্তু টপ 6-এ যাওয়ার জন্য পর্যাপ্ত 1 পয়েন্টও জোগাড় করতে পারলো না। এবং ফাইনালি ওড়িশা এফসি অলমোস্ট ধুঁকতে ধুঁকতে হলেও টপ 6-এ কোয়ালিফাই করে প্লে অফে খেলতে চলে যাবে। 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে, সেটা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের ব্যাপার। ইস্ট বেঙ্গল ডেফিনেটলি আজকে একটা বোল্ড স্টেপ নিয়েছিল বিকালের ম্যাচটাতে। নর্থ ইস্টের ঘরের মাঠে যে ম্যাচটা ভীষণভাবে টাফ ছিল, সেই ম্যাচে এই ডিসিশনটা নিতে হতো। তার কারণটা, আগামী কয়েকদিনের মধ্যে টিমকে আরও বড় ম্যাচে নামতে হবে, এবং সেখানে 1-0 ডিফিটের একটা ডেফিসিট নিয়ে নামতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জ অনেক হাই। আরকাদাগে গিয়ে, অর্থাৎ তুর্কমেনিস্তানে গিয়ে 2-0-তে আরকাদাগকে হারাতে হবে। এই চ্যালেঞ্জ যখন সামনে রয়েছে, তখন কোচ যেটা চেয়েছিলেন যে ম্যাক্সিমাম যারা মেন প্লেয়ার টিমের, তাদেরকে রেস্ট দিতে হবে, সেটা তিনি দিয়েছিলেন। ইয়াং প্লেয়ার, রিজার্ভ টিমের প্লেয়ার এবং সিনিয়র টিমের 2-1 প্লেয়ারকে তিনি স্টার্ট করিয়েছিলেন। এবং মোটামুটি এই লাইন আপ দেখে একটা বিষয় পরিষ্কার ছিল যে ইস্টবেঙ্গলের কাছে আজকের এই ম্যাচটা শুধুমাত্র একটা নিয়ম রক্ষার ম্যাচ, সেই ম্যাচে নামতে হবে, সেই কারণে এই টিমটা নামানো। এবং প্রত্যেকেই ধরে নিয়েছিলেন যে এই ম্যাচের যা রেজাল্ট হোক না কেন, সেই নিয়ে কোথাও কোনো রকম মাথা ব্যথা বা কোনো কিছু যাবে আসবে না। অনেক বেশি টার্গেট কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের দিকে রয়েছে। এবং সেই নিরিখেই 4-0 একটা লস। কিন্তু তার মধ্যে আমি বলবো যে রেফারিং কিছু ডিসিশন নিশ্চিতভাবে প্রশ্ন তুলে দিয়ে গেছে।
যদিও পুরো ম্যাচে যে রেজাল্ট বা পুরো যে ইস্টবেঙ্গলের খেলা বা নর্থ ইস্টের খেলা সেখানে তো রেফারির কোনো রকম প্রভাব পড়েনি। হ্যাঁ, গোলের ক্ষেত্রে একটা জায়গাতে অবশ্যই আমি বলবো যে রেফারি হয়তো একটু আরও সচেতন হতে পারতেন, যেটা আমরা নেক্সট ম্যাচে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ অফ দ্য ডে সেখানে আমরা দেখেছিলাম রাহুল কুমার গুপ্তা এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখা দরকার যে রাহুল কুমার গুপ্তা কিন্তু আজকে তার লাস্ট ম্যাচ খেলাতে নেমেছিলেন এবং তিনি একটা বোল্ড ডিসিশন নিয়েছেন। পরে দেখা গেছে যে হ্যাঁ, সেই ডিসিশনটা ফেয়ার ছিল। এই ধরনের ম্যাচ যেখানে ফার্স্ট বয় সেকেন্ড বয় খেলতে নামছে সেখানে কিন্তু এই ডিসিশন অবশ্যই তাকে কোথাও একটা ভালো ক্রেডিবিলিটি দেবে, কিন্তু মোটামুটি তার পাস্ট রেকর্ড চেক করলে দেখা যাবে যে ঠিক আছে, তিনি হয়তো তার আগের করা পাপের কিছুটা পাপস্খলন করলেন একটা ভালো ডিসিশন আলটিমেট দিয়ে, কারণ এর আগে তিনি বহু ধরনের বিতর্কিত ডিসিশন দিয়েছেন। আমরা লাস্ট সিজনে মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচ, সেখানে 4-3-7 দুটো টিমের 7টা প্লেয়ারকে লাল কার্ড দেখানো এবং অজস্র হলুদ কার্ড দেখানো সেই বিতর্কিত ম্যাচ আমরা ভুলিনি। একটা দিনে কিন্তু তিনি দুটো টিমকে প্রায় পঙ্গু করে ছেড়ে দিয়েছিলেন। তো যাই হোক, ইস্টবেঙ্গলের প্রসঙ্গে যদি থাকি তাহলে অবশ্যই বলতে হবে যে আরকাদাগের বিরুদ্ধে যে ম্যাচ ইস্টবেঙ্গল ঘরের মাঠে 1-0 হেরেছে, সেই ম্যাচকে ইস্টবেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচে গিয়ে কিন্তু 2-0 জিততে হবে, যেটা ভীষণভাবে টাফ। একে তো আরকাদাগের যে টিম, সেই টিম ইস্টবেঙ্গলের যে কোয়ালিটি রয়েছে তার তুলনায় অনেকটাই বেটার, এবং অবশ্য আমরা জানি, এর আগে কথাও বলেছি যে আরকাদাগ যে সিস্টেমে ওদের দেশেও ফুটবলটা খেলে সেটা ভীষণভাবে কিন্তু কন্ট্রোলড এবং সেটা খুবই মানে ম্যানিপুলেশন তো সেখানে রয়েছে এবং তার পাশাপাশি কিছুটা বিতর্ক বা কিছুটা করাপশন সব কিছু সেখানে জড়িয়ে রয়েছে। তবে পুরোটাই কিন্তু অফিসিয়াল লেভেলে হয়, সেই ক্ষেত্রে কারোরই কিছু করার থাকে না। তো এই জিনিসগুলো বহু জায়গাতে হয়, আমাদের মেনে নিতে হয়। সেটা আগে হয়তো কাতার, সৌদি আরব, ইরান এই সব জায়গাগুলোতে হতো, এখন এরাও করছে, করতে দাও, কিছু করার নেই। আমরা বা বিশেষ করে এই সাউথ ইস্ট বা সাউথ এশিয়ান দেশগুলো সবসময় সাফার করে থাকি গোটা এশিয়ান ফুটবলের নিরিখে। তো নতুন কিছু না, এর আগে এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে এই দিকের দেশগুলোর সাথে অনেক সময় ইনজাস্টিস হয়েছে। তো যাই হোক, ইস্টবেঙ্গল সেই ম্যাচটা কেমন খেলে সেই দিকে তাকিয়ে থাকার রয়েছে, এবং অবশ্যই তারপর সুপার কাপ, যে ট্রফিটা ইস্টবেঙ্গল লাস্ট সিজনে জিতেছিল 12 বছর পর একটা সর্বভারতীয় ট্রফি, সেই ট্রফিকে ইস্টবেঙ্গল ডিফেন্ড করার জন্য নামবে। একইভাবে মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও তাদের ট্রফিকে ডিফেন্ড করতে পারে কিনা, ব্যাক টু ব্যাক ট্রফি আনতে পারে কিনা, সেই দিকেও সবাই তাকিয়ে থাকবে। আর এবার লাস্ট যে বিষয়টা সেটা অবশ্যই আজকের এই মুমেন্টটা, আর গলা প্রচণ্ড ভেঙে যাচ্ছে এতটা বলার পর। দেখো, এই মুমেন্টটা জাস্ট মানে চেরিশ করার জন্য, এই মুমেন্টটাকে এনজয় করার জন্য সবাই বসেছিল, অপেক্ষা করেছিল, এতদিন ধরে ওয়েট করেছিল। প্রচুর আলোচনা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে যেই দিনকে একটা টিম চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে সেই দিনকে কেন তাদের ট্রফি দিয়ে দেওয়া হবে না, কেন লাস্ট ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, এটা বিভিন্ন লিগ, বিভিন্ন মানে অর্গানাইজেশন, তাদের বিভিন্ন রকম নিয়ম থাকে, আমাদের এখানেও রয়েছে। সবাই হয়তো লাস্ট ডে অবধি এটাকে বাঁচিয়ে রাখে, কিন্তু এখানে আমি বলবো যে একটা জিনিস তো হয়তো ক্লিক করেছে, হয়তো আগামী সিজনে নাও ক্লিক করতে পারে, সেটা মোহনবাগান চ্যাম্পিয়ন হোক বা এবিসিডি যে কেউ চ্যাম্পিয়ন হোক, যে লাস্ট ম্যাচটা সে ঘরের মাঠে নাও খেলতে পারে। যদি আজকে দেখা যেত যে এই ম্যাচটা গোয়ার মাঠে হতো বা এটা অন্য কোনো টিমের সাথে হতো, সেই মাঠে হতো, আর সেখানে যদি মোহনবাগানকে ট্রফিটা দেওয়া হতো, মোহনবাগানের হাতে যদি লিগ সিলটা দেওয়া হতো, তাহলে এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে সমর্থকদের এই যে একটা উল্লাস, এটা তো আমরা দেখতে পেতাম না। তাহলে অন্য কোনো একটা ডেট আবার ফিক্স করতে হতো। আবার এমনও হতে পারে যে লাস্ট ম্যাচে গিয়েই হয়তো ডিসাইড হচ্ছে যে কারা চ্যাম্পিয়ন হবে, তখন ব্যাপারটা অন্য। কিন্তু যখন অনেক আগেই ডিসাইড হয়ে যাচ্ছে যে কারা চ্যাম্পিয়ন হয়ে গেল, তখন সেই দিনকে বা তারপর যখন হোম ম্যাচ রয়েছে তখন দিয়ে দেওয়াটা ঠিক, এটা আমি এটা পার্সোনালি মনে করি, আগে থেকে যদি ঠিক হয়ে যায়। আদারওয়াইজ যদি লাস্ট ডেতে গিয়ে ঠিক হয় তখন সেটা কিছু করার নেই, যেটা মোস্ট প্রবলি লাস্ট সিজনে হয়েছিল, একদম লাস্ট ম্যাচে এসে ডিসাইড হয়েছিল যে মোহনবাগান না মুম্বাই কারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে এই সিজনে মোহনবাগানের এই যে চ্যাম্পিয়নশিপ, এই যে একটা ডমিনেটিং পারফরমেন্স, এখানে কি কি পজিটিভ দিক আমি অন্তত খুঁজে পেলাম সেটা নিয়ে ছোট্ট করে বলবো। নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে হোসে মলিনা, তার কোচিং স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স এবং তার স্ট্রাগল টাইম থেকে ভীষণভাবে মানে খুব জোরালোভাবে ফিরে আসা। এটা তিনি মানে মোটামুটি সদর্পে ঘোষণা করলেন যে আমি অনেক দিন কোচিং সিস্টেমের থেকে বাইরে থাকলেও আমি কোচিংটা ভুলিনি, হয়তো শুরুর দিকে একটু স্ট্রাগল করেছি, হয়তো ইন্ডিয়ান ফুটবলকে বুঝতে আমার আবারও সময় লেগেছে, যেহেতু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাপ্তিটা বেড়েছে, একটু একটু স্পেসটা বড় হয়েছে, অ্যান্ড কোয়ালিটির কিছুটা ডিফারেন্স হয়েছে। তখন অন্যভাবে ফুটবলটা খেলা হতো, শর্ট টাইমে খেলা হতো, পুরো সিস্টেমটা অন্যরকম ছিল। তো
তার কিছুটা স্ট্রাগল হয়েছে এবং টিমের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাকে খুঁজে পেতে স্টার্টিং ইলেভেনে কী হবে, কোন সময়ে চেঞ্জ আসবে, কারা আমার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, কাদেরকে আমার বেশি দরকার, এটা বুঝতে তার সময় লেগেছে। কিন্তু যে জায়গাতে হোসে মরিনহো কোথাও বাকিদেরকে মাত দিয়েছেন সেটা হচ্ছে তার খুব ক্লিয়ার কাট একটা স্ট্র্যাটেজি এবং উইনিং মেন্টালিটি। এটা আমার মনে হয় যে বাকিদের থেকে অনেকটা ডিফারেন্ট, এবং বাকিরা যেখানে ম্যাক্সিমাম সময়ে স্ট্র্যাটেজিতে ঘাবড়ে গেছে, স্ট্র্যাটেজিতে যেখানে ফেল করেছে, বা কিছু কিছু সময়ে টিম যে একটা উইনিং মোমেন্টাম ধরে রাখবে সেটা ধরে রাখতেও সক্ষম হয়নি। পাঞ্জাব এফসির কথা ধরা যাক না, শুরুটা এত ভালো হয়েছিল, তারপর তারা এতটা বাজেভাবে ফেল করলো যে এখন পুরো বটম লাইনের টিমগুলোর সাথে তারা ফাইট করছে যে কোথায় গিয়ে শেষ করবে। তো এই যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু মোহনবাগান সেখানে এক্সেপশনাল। দ্বিতীয় যে জিনিসটা বলা সেটা হচ্ছে ডিফেন্সিভ দুটো পেয়ার। অনেক দিন পর এরকম একটা পেয়ার দেখলাম যে যারা শুরু থেকে শেষ অবধি রক সলিড একটা ডিফেন্ডিং পেয়ার তৈরি করে রাখলো। অ্যালবার্তো রড্রিগেজ অ্যান্ড টম আলড্রেড, এই দুটো সিগনেচার নিয়ে মোহনবাগান জনতা ভীষণভাবে মিক্স অপিনিয়নের মধ্যে ছিল কি হবে না হবে। অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, টম আলড্রেডকে নিয়ে অনেক রকম প্রবলেম ছিল, তার লাস্ট দুটো সিজনের এ লিগের পারফরমেন্স নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। কিন্তু দেখা গেল যে আইএসএলে এসে সেই প্লেয়ারটা কিন্তু নিজেকে পুরো বদলে ফেলেছে, শুধুমাত্র ডিফেন্স করে না, লিডারশিপ নেওয়া, গোল করা, ভালো পাস বাড়ানো, ক্রস বাড়ানো, প্রত্যেকটা জিনিস ভালো করেছে। এবং অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে বলতে গেলে আমার মনে হয় যে একটা ডিফারেন্ট ভিডিও লাগবে, একটা পুরো ডিফারেন্ট সেশন লাগবে তাকে পুরোটা জাজ করতে গেলে, তার প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বলতে গেলে। এই প্লেয়ারটা একটা আলাদা মেটেরিয়াল, ম্যাক্সিমাম টাইম যতটা ওর ফর্ম থাকবে ততদিন মোহনবাগান ওকে ধরে রাখতে পারলে কিন্তু মোহনবাগান বেনিফিট পাবে। থার্ড যে জিনিসটা বলা সেটা অ্যাজ ইউজুয়াল প্রতি সিজনের গল্প হয়ে গেছে, সেটা হচ্ছে ভিসাল কাহিতের ফর্ম। এবং এই সিজনে তো একটা অন্য লেভেলে পৌঁছে গেছে, নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে, এবং সেই কারণে এত ক্লিন শিট, এত কম গোল খাওয়া, এই যে ডিফেন্ডার এবং গোলকিপারের একটা মেলবন্ধন। নেক্সট বিষয় বলতে হয় যে টিমের ক্যাপ্টেনের কথা, শুভাশিস বোস সামনে থেকে টিমকে লিড করেছে। লাস্ট ম্যাচটা খেলতে পারলো না, হয়তো ও নিজে অনেক বেশি দুঃখ পাবে মোহনবাগান জনতার থেকেও। কিন্তু আমার মনে হয় যে যেভাবে গোটা টুর্নামেন্ট, গোটা লিগ স্টেজটা জুড়ে, গোটা সিজনটা জুড়ে যেভাবে ও নিজেকে ক্যাপ্টেন হিসাবে সামনে রেখে লিড করেছে মোহনবাগানকে, এতটা ইজি না মোহনবাগানকে লিড করার ব্যাক টু ব্যাক মোহনবাগান ক্যাপ্টেন হিসাবে কোথাও এত বড় সাফল্য, সেটাও কিন্তু শুভাশিস নিজের নামে রাখতে পারলো। বাঙালি প্লেয়ার হিসাবে, বাঙালি ক্যাপ্টেন হিসাবে বহুদিন পর মোহনবাগানকে সাকসেস দেওয়া একজন প্লেয়ার আমরা খুঁজে পেলাম। নেক্সট যে বিষয়টা বলতে হয় সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের একটা অনবদ্য স্পেল যেটা শুরুর দিকে ছিল, এবং সেখানে মোহনবাগান অনেকটা রিদিম খুঁজে নেয়, একটা একটা কোথাও রিদিমে টিমটা চলতে শুরু করে, একটা কোথাও ডমিনেশনে টিমটা চলতে শুরু করে, এবং তারপর কিছুটা চোট আঘাত হলেও বাকিরা কিন্তু সেই জায়গাটা নিয়ে নিয়েছিল। সেই যে একটা মেন্টালিটি, সেই যে একটা মোমেন্টাম, সেই মোমেন্টামটা কিন্তু আমি বলবো যে শুরুর দিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তৈরি করে দিয়েছিল। আপুইয়ার কথা বলতে হয়, চেঞ্জ হয়ে যাওয়া দীপক টাংরির কথা বলতে হয়, বলতে হবে জেসন কামিংসের কথা, তার লিডারশিপের কথা বলতে হবে, দুটো উইংয়ে মনভির এবং লিস্টনের কথা বলতে হবে। এখানে কোথাও নতুন আসা অবভিয়াসলি জেমি ম্যাকলারেনের কথা, যে 11টা গোল করেছে, এবং শুরুর দিকে তাকে সেভাবে ছন্দে না পাওয়া গেলেও, মাঝখানে শুধুমাত্র ডার্বি ছাড়া সেইভাবে ছন্দে না পাওয়া গেলেও, শেষের দিকে যখন ভীষণভাবে মোহনবাগানের দরকার ছিল যে গোল করতে হবে, ডমিনেশন রাখতে হবে, টিম অপোনেন্ট যাই আসুক না কেন তাদেরকে মোটামুটি ধুয়ে মুছে ছারখার করে দিতে হবে, সেই দায়িত্বটা একটা সময় কিন্তু জেমি ম্যাকলারেন নিজের হাতে নিয়েছিল। তো ওভারঅল প্রত্যেকটা প্লেয়ার একটা গোটা ইউনিট হিসাবে টিম গেম খেলে একটা নিজেদের মধ্যে আলাদা বন্ডিং তৈরি করে আলটিমেট কিন্তু মোহনবাগানকে এই সাকসেসটা দিয়ে গোটা সিজনটাকে র্যাপ করলো। এখানে মোহনবাগানের কাছে দেখো এরপরে অবভিয়াসলি আইএসএল কাপ জিতলে ডাবল হয়ে যাবে, আইএসএল সুপার কাপ জিততে পারলে ট্রেবল হয়ে যাবে, পরপর 3টে ট্রফি হয়ে যাবে। কিন্তু যেটা সব থেকে বড় পাওনা থাকে যে কোনো টিমের কাছে সেটা হচ্ছে ডোমেস্টিক টাইটেল জেতা। তুমি ইংল্যান্ডে যাও সেখানে প্রিমিয়ার লিগ জেতাটা সবচেয়ে বড় কথা, স্পেনে যাও লা লিগা বড় কথা, জার্মানি যাও বুন্দেসলিগা বড় কথা। তো এই জায়গাতে আমার মনে হয় যে ডোমেস্টিক টাইটেলের থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। এরপরে যা কিছু হবে সেটা এর সাথে শুধুমাত্র অ্যাডিশন হবে, বাট এর ওপরে আর কিছু হতে পারে না। এবং অবশ্যই ব্যাক টু ব্যাক দুটো সিজনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যোগ্যতা অর্জন করা, গতবার যেভাবে এএফসি মোহনবাগানকে সাইড লাইন করেছিল
যেভাবে ইরান ওই নোংরামি করেছিল, আমি আবারও চাই ইরানের কোনো ক্লাবের সাথে একই গ্রুপে মোহনবাগান পড়ুক, মোহনবাগান সেখানে যাক এবং মোহনবাগান নিজের কোয়ালিটি ইরানের মাঠে তুলে ধরুক। সেই যে অপমানটা হয়েছিল সেই অপমানের জবাবটা মোহনবাগান দিয়ে আসুক, ভারতের পতাকাটা সেখানে মোহনবাগান আবারও বয়ে নিয়ে যাক। আর সবশেষে একটা জিনিস বলতে চাই যে কোটা যারা কোচিং স্টাফ, ইউনিট, ম্যানেজমেন্ট প্রত্যেকে কিন্তু এই হাই ভোল্টেজ একটা টিম, হেভি ওয়েট একটা টিম, এত দামি প্লেয়ার, নামি প্লেয়ার, ন্যাশনাল টিমে 7টা-8টা প্লেয়ার, তাদেরকে এত সুন্দরভাবে বেঁধে রাখতে পেরেছিল, একটা প্রপার বন্ডিং তৈরি করতে পেরেছিল, একটা প্রপার ইউনিট তৈরি করতে পেরেছিল। এখানে কিন্তু কোচ, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট তাদেরও কিন্তু একইভাবে সমান ক্রেডিটটা এখানে যায় এই চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে। তো একটা টিম যখন পুরো একটা ইউনিট হিসেবে মাঠে নামে তখন কিন্তু তারা আলটিমেট চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন্স লাক যেমন একটা ফ্যাক্টর হয়ে যায়, পারফরমেন্স যেমন একটা ফ্যাক্টর হয়ে যায়, ঠিক তার পাশাপাশি এই যে একটা ইউনিট, একটা বন্ডিং, এটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায় একটা টিমের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। তো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। আজকের এই রাতটা মোহনবাগান জনতার, কারণ আজকে অফিসিয়ালি লিগ শিল্ডটা মোহনবাগানের হাতে তুলে দেওয়া হলো। ব্যাক টু ব্যাক দুটো সিজনে মোহনবাগান চ্যাম্পিয়ন হলো এবং অবশ্যই 2025-26 সিজনটাতে মোহনবাগান, হোসে মলিনা, সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড দ্য টোটাল ব্রিগেড উইল টার্গেট ফর দ্য হ্যাট্রিক অফ লিগ শিল্ড। সেটা হয় কি না সময় কথা বলবে, এই ডমিনেশন আবার আমরা দেখতে পাই কি না সময় কথা বলবে। কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।